পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত বিজেপি শুভেন্দু অধিকারীকে। উত্তরপ্রদেশ পুলিশ ও এসটিএফ এর যৌথ অভিযানে ধরা পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পিএস চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হত্যার মূল আসামি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন পরবর্তী সময়ে নারী, শিশু, সংখ্যালঘু সকলের উপর চালানো অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানান মমতা। যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই ঘটতে শুরু করেছে। পরিবর্তনের ডাক দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেই নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেছে বিজেপি। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার 1 সপ্তাহ পেরোতে না পেরোতেই নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু? রাজনীতিতে ক্ষমতা দখলের নেশা কি এতই ভয়ঙ্কর যে নিজের ছায়া সঙ্গীকে প্রকাশ্য রাস্তায় ব্রাশ ফায়ার করে খুন করাতে বুক কাঁপে না? হ্যাঁ, আজ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আর কেউ নন, খোদ ক্ষমতার শীর্ষে বসে থাকা মহাশক্তিধর নেতারাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথকে যে সূক্ষ্ম পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছিল, সেই হত্যার চাঞ্চল্যকর তথ্য ও মাস্টার প্ল্যান এবার উঠে আসছে। এই মুখ্যমন্ত্রী বিজেপি শুভেন্দু সে শুধুমাত্র ক্ষমতার লোভেই তার সহকারী চন্দ্রনাথ রথকে সূক্ষ্ম পরিকল্পনা করে নির্মমভাবে হত্যা করেছে এবং যেই বিষয় নিয়েই কিন্তু গোটা ভারতে আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেই কারণেই মুখ্যমন্ত্রী বিজেপি শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথকে হত্যার অভিযোগে এবার এই মুখ্যমন্ত্রী বিজেপি শুভেন্দু সে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে মুখ্যমন্ত্রী বিজেপি শুভেন্দু তার সহকারী চন্দ্রনাথ রথকে যে হত্যার অভিযোগে এবার বিজেপি শুভেন্দু সে এবার হাতে নাতে ধরা পড়েছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই মুখ্যমন্ত্রী বিজেপি শুভেন্দুর সহকারীকে যে কি সূক্ষ্ম পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছিল, সেই চাঞ্চল্যকর তথ্যটা আমরা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখতে থাকুন। ঘটনা শুরু কলকাতার মধ্যম গ্রামের দোহারিয়ার এক নির্জন রাস্তায়। রাতের অন্ধকার চিরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল একটি গাড়ি। হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ধরে 7-8 জন সশস্ত্র বাইক আরোহী। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হয় বৃষ্টির মতো গুলি। গাড়ির সামনের সিটে বসে থাকা মানুষটির শরীর মুহূর্তের মধ্যে ঝাঁঝরা হয়ে যায়। নিহত এই মানুষটির সাধারণ কেউ নন, তিনি শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত পিএস বা পার্সোনাল সেক্রেটারি চন্দ্রনাথ রথ। রাজ্য পুলিশের এসআইটি এবং সিআইডি যখন তদন্তে নামে তখন মাত্র 4 দিনের মাথায় এই খুনের জট খুলতে শুরু করে। ফাস্ট্যাগের জাল অ্যাকাউন্ট এবং মোবাইল ট্র্যাকিং ব্যবহার করে পুলিশ বিহার ও উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেফতার করে। এদের নাম মায়াঙ্ক মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হারহিম করা তথ্য। এই খুনের জন্য সুপারি দেয়া হয়েছিল পাক্কা 1.5 কোটি টাকা। বিহারের জেলে বসে থাকা কুখ্যাত মাফিয়া ডন শেরু সিং এই কন্ট্রাক্ট নিয়েছিল। কিন্তু এখানে এই গল্পের শেষ নয়, বরং আসল রহস্যের শুরু। ভিন্ন রাজ্যের এই ভাড়াটে খুনিদের সাথে শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথের কিসের শত্রুতা? কেন উত্তরপ্রদেশ বা বিহারের অপরাধীরা কলকাতায় এসে এত বড় ঝুঁকি নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে পড়ে শুভেন্দুর দলের আসল চেহারা। গ্রেফতার হওয়া খুনি রাজ সিং এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাজ সিং উত্তরপ্রদেশের বালিয়া লোকসভা নির্বাচনে প্রকাশ্যে বিজেপির প্রার্থীর হয়ে ভোট চাইছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী এবং সাংসদদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণও পুলিশের হাতে চলে আসে। অর্থাৎ যে খুনিরা শুভেন্দুর পিএসকে মারল তাদের সাথে রয়েছে
বিজেপির সরাসরি যোগসূত্র। একটু ভাবুন তো, এটা কি শুধুই কাকতালীয়? এই রাজনৈতিক যোগসূত্র সামনে আসার পরেই শুরু হয় আসল নাটক। কোনো নোটিশ ছাড়াই কাউকে কোনো কারণ না জানিয়েই তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তুলে দেয়া হয় সিবিআইয়ের হাতে। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন যে রাজ্য পুলিশের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। তাহলে মাত্র 4 দিনের মাথায় সেই আস্থা গেল কোথায়? যখন পুলিশ খুনিদের ধরে ফেললো, গাড়ির ট্রেইল বের করে ফেললো, বিজেপির যোগসূত্র পেয়ে গেল, ঠিক তখনই কেন সিবিআইকে ডেকে আনা হলো? সারদা কেলেঙ্কারি বা নারদা মামলার কথা মনে আছে? বছর পর বছর ধরে সেই ফাইলগুলো সিবিআইয়ের হাতে পড়ে আছে, কিন্তু বিচার আর হয় না। রাজ্য পুলিশ যখন তদন্ত করে অন্তত মানুষ আপডেট পায়, কিন্তু সিবিআই তদন্ত মানেই সব খবর ব্ল্যাকআউট, ফাইল বন্ধ আর মাস্টার মাইন্ডরা নিরাপদে। অনেকে মনে করছেন রাজ্য পুলিশ সম্ভবত সেই বড় মাথার সন্ধান পেয়ে গিয়েছিল, যিনি শেরুল সিংকে 1.5 কোটি টাকার সুপারি দিয়েছিলেন, আর সেই নামটা প্রকাশ পেলে খোদ মুখ্যমন্ত্রীর গদি তুলে যেত। সেই সত্য যাতে দিনের আলো না দেখে, সেজন্যই তড়িঘড়ি করে সিবিআইকে এনে তদন্তকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। যাক, অপরাধ বিশ্লেষকরা যখন শুভেন্দু অধিকারীর অতীতের ফাইল খুলছেন, তখন বেরিয়ে আসছে এক ভয়াবহ এবং রক্তমাখা ইতিহাস। চন্দ্রনাথ রথের মৃত্যুই প্রথম নয়, এর আগেও শুভেন্দু অধিকারীর সাথে যুক্ত অন্তত 3 জন ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2013 সালের 4ই আগস্ট শুভেন্দুর আরেক ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝাকে নির্মমভাবে হত্যা করা হয়। সে মামলার বিচার আজও হয়নি। এরপর 2018 সালে শুভেন্দুর ব্যক্তিগত দেহরক্ষী সুব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় পুলিশ ব্যারাক থেকে। সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও রহস্যের জট কোনোদিন খোলেনি। আর 2021 সালের হাই ভোল্টেজ নির্বাচনের সময় শুভেন্দুর নিজের গাড়ি চালককেও রহস্যজনকভাবে প্রাণ হারাতে হয়েছিল। মারা গেছেন তারা সবাই শুভেন্দু অধিকারীর সবচেয়ে কাছের মানুষ, তার পিএস, তার দেহরক্ষী, তার ড্রাইভার। প্রতিটি ক্ষেত্রেই প্যাটার্ন একদমই এক। এটা কি সত্যি শুধু কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র? অপরাধ বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় বলছেন, একজন রাজনীতিবিদের ছায়াসঙ্গীরা তার সমস্ত গোপন খবর, অবৈধ লেনদেন এবং ডার্ক সিক্রেটের সাক্ষী থাকেন। তারা জানেন কোথায় টাকা যায়, কার সাথে গোপন বৈঠক হয়, কোন চুক্তি কোথায় সই হয়। শুভেন্দু অধিকারীর নারদা স্টিং অপারেশনের কথা কার না মনে আছে? চন্দ্রনাথ রথ ছিলেন সেই জগতের সবচেয়ে কাছের সাক্ষী। তিনি জানতেন শুভেন্দুর প্রতিদিনের শিডিউল, জানতেন কোন মাফিয়া বা শিল্পপতির সাথে কোথায় গোপন মিটিং হচ্ছে, জানতেন 100 কোটি টাকার হিসেবগুলো কোথায় রাখা আছে। মুখ্যমন্ত্রীর শপথের ঠিক আগ মুহূর্তে চন্দ্রনাথ হয়তো হয়ে উঠেছিলেন এমন এক বিপজ্জনক সাক্ষী, যাকে সরিয়ে না দিলে শুভেন্দুর মসনদ নিরাপদ ছিল না। ক্ষমতার শীর্ষে পৌঁছানোর ঠিক আগে কোনো নেতার পিএস যদি মুখ খোলেন, তবে কি হতে পারে? সেটা ঠেকাতে কি 1.5 কোটি টাকা খরচ করা হলো না? ক্ষমতার মসনদে বসার আগে নিজের সমস্ত কালো অতীত মুছে ফেলার জন্যই কি এই মাস্টার প্ল্যান? ক্ষমতায় এসেছে বিজেপি, শুভেন্দু হয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময়ে বাংলার বুকে এমন কোনো মাফিয়া ডন বা অপরাধীর সাহস আছে যে বিনা মদদে খোদ মুখ্যমন্ত্রীর পিএসকে খুন করবে? এটা একেবারেই অসম্ভব। তাহলে এই মদত এলো কোথা থেকে? 1.5 কোটি টাকার সুপারি, উত্তরপ্রদেশের শার্প শুটার, বিজেপির সাথে খুনিদের সরাসরি যোগসূত্র এবং তার পরপরই সিবিআই রহস্যময় এন্ট্রি। সবকিছু মিলিয়ে একটাই চিত্র ফুটে ওঠে, আর তা হলো নিজের ক্ষমতা নিকণ্টক করতেই শুভেন্দু অধিকারী হয়তো নিজেরই একসময়ের সবচেয়ে কাছের মানুষকে সরিয়ে দিয়েছেন। প্রদীপ ঝার পরিবার, সুব্রত চক্রবর্তীর পরিবার, গাড়ি চালকদের পরিবার, এদের কাছে কি কোনোদিন সত্য পৌঁছাবে? নাকি আগের 3টি খুনের মতোই চন্দ্রনাথের ফাইলটিও সিবিআইয়ের ধুলো পড়া আর্কাইভে চিরতরে হারিয়ে যাবে? কি মনে হয় আপনাদের? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে কি সত্যি শুভেন্দু অধিকারী ফেঁসে গেছেন? সিবিআই কি সত্যি এই মামলার সুবিচার করতে পারবে, নাকি আসল অপরাধীদের আড়াল করতেই তাদের আনা হয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাকবিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। 15 মে দুপুরে রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তার উপর নামাজ আদায় করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কলকাতা পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিংয়ে রাস্তার একাংশ জুড়ে নামাজ পড়তে শুরু করেন স্থানীয় কিছু মুসলিম যুবক। জনবহুল এই সড়কে নামাজ পড়ার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায়
পুলিশ তাতে বাধা দেয়। এই সময় পুলিশের সঙ্গে ওই যুবকদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনরত যুবকদের দাবি, তারা পূর্বের মতোই রাস্তায় নামাজ আদায় করবেন এবং পুলিশের দেওয়া কোনো বাধা মানবেন না। তবে প্রশাসনিক সূত্রে জানা যায়, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও সরকার বদলের পর জনভোগান্তি রোধে নতুন কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। অনেক বাসিন্দা এসব নিয়ম সম্পর্কে পুরোপুরি অবগত না থাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত রাজাবাজার এলাকায় পৌঁছায় স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজাবাজার ও আশপাশের মুসলিম অধ্যুষিত এলাকায় বেশ কিছু সময় ধরে থমথমে অবস্থা ও চাঞ্চল্য বিরাজ করে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।